স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি বি1 এবং ডিএসসি বি2 এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই দুটি পেপার তোমরা কিভাবে তৈরি করবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমাদের সিসি 11 পেপারের পরীক্ষা হয়ে গিয়েছে, এবারে তোমাদের সিসি 12 পেপারের পরীক্ষা আছে। তবে সিসি 12 পেপারের পরীক্ষা এখন কিন্তু দেরি আছে, তাই এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে তোমরা ডিএসসি পেপারগুলো একটু তৈরি করে নাও, কারণ ডিএসসি পেপারগুলো একটু শক্ত আছে। সিসি পেপারে যেমন তোমাদের মানে প্রশ্নগুলো হয়ে থাকে, তার থেকে ডিএসসি পেপারের প্রশ্নগুলো একটু শক্ত আছে, সিলেবাস একটু টাফ আছে। তাই তোমরা এই গ্যাপের মধ্যে ডিএসসি পেপারগুলো একটু তৈরি করে নাও। আর ডিএসসি পেপারের ক্ষেত্রে প্রথমেই তোমাদের যেটা বলবো, ছোট প্রশ্ন। এসএকিউ তোমরা কি করবে? এসএকিউর ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, বিগত বছরের প্রশ্ন অর্থাৎ 2022, 2021 এবং 2020 এই 3টে বছরের প্রশ্নপত্র তোমাদের কিন্তু সলভ করতে হবে এসএকিউর ক্ষেত্রে। তোমাদের যেমন আমি সিসি 11 পেপারে বলেছিলাম বুক এবং অথরের নাম পড়ো, তোমরা দেখেছো পরীক্ষায় এসেছে বুক এবং অথরের নাম। তোমাদের আমি বলেছিলাম যে মিনিমাম 4টে প্রশ্ন এরকম থাকবে, তোমরা পেয়েছো, কমন পেয়েছো সেখানে। তাই তোমাদের বলছি ছোট প্রশ্ন তোমরা ইয়ারের প্রশ্নগুলোকে দেখো, এই 3টে ইয়ারের ছোট প্রশ্ন দেখো এই দুটো পেপারের ক্ষেত্রেই। এবার আরেকটা বিষয় এখানে বলার আছে যে ডিএসসি বি1 তোমাদের যাদের আছে, তোমাদের সিলেবাসটা তুলনামূলকভাবে সহজ এবং তোমাদের কোয়েশ্চেন একটু কম করলে চলবে। তোমাদের 2022-এর যদি কেউ কোয়েশ্চেনটা কেবলমাত্র করে যাও এই ডিএসসি বি1 পেপারের ক্ষেত্রে, এখানে কিন্তু তোমরা অনেকটা কমন পাবে, ঠিক আছে? প্রায় 60%-এর বেশি তোমরা কমন পেয়ে যাবে যদি কেবলমাত্র 22-এর প্রশ্নটাই তোমরা করো। আর তোমাদের যাদের ডিএসসি বি2 পেপার আছে তোমাদের কিন্তু একটু বেশি পড়াশোনা করতে হবে। আর ডিএসসি বি2 পেপারের আরেকটা ভালো অ্যাডভান্টেজ আছে কি জানো তো, এখানে ডিএসসি বি2 পেপারের ক্ষেত্রে কি হবে জানো, যে তোমরা যদি পরীক্ষায় লিখে আসো, ধরো একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্ন তোমার খুবই অজানা, ঠিক আছে, তবে তোমার সেটা নিয়ে একটু আইডিয়া আছে যে এই তথ্যগুলো এখানে দিলে ভালো হয়, তুমি পেপার পড়েছো, ঠিক আছে, বা তুমি নিউজ দেখো, সেই তথ্যগুলো সেখানে যদি একটু লিখে আসতে পারো, এই ডিএসসি বি2 পেপারে কিন্তু নম্বর আবার কিন্তু ভালো আসে, ঠিক আছে, এটাও একটা এর অ্যাডভান্টেজ আছে। তাহলে তোমরা এবারে এই দুটো পেপারের সাজেশন দেখে নাও। আর আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে 6th সেমিস্টারের জন্য পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে রাখতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের সাজেশন দেখে নাও। আর তোমাদের যেটা বললাম, এই গ্যাপে অর্থাৎ সিসি 12 পেপারের পরীক্ষা এখনো বাকি আছে, এই যে গ্যাপটা তোমরা পাচ্ছ, ফাঁকা সময়টা আছে তোমাদের, এখন তোমরা ডিএসসি পেপারগুলোকে একটু তৈরি করে নাও। চলো এই দুটি পেপারের সাজেশন তোমরা দেখো। প্রথমে তোমরা ডিএসসি বি1 পেপারটা দেখো, যে ডিএসসি বি1 পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের বৈদেশিক নীতিতে ভারত সোভিয়েত থেকে ভারত রুশ সম্পর্কের বিবর্তনের ধারাকে বিশ্লেষণ করো। তুমি কি মনে করো রুশ ইউক্রেন যুদ্ধ ভারতের বৈদেশিক সম্পর্ককে প্রভাবিত করবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরের প্রশ্ন আছে দেখো, মহাশক্তি হিসাবে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পরিপ্রেক্ষিতে ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। এখানে দেখো এই যে প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 1 এবং 2, এই দুটো প্রশ্ন হচ্ছে 2022 সালের প্রশ্ন, ঠিক আছে, এটা 2022 সালে পরীক্ষায় এসেছে। আর এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখি, ভারত মার্কিন সম্পর্ক আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু ডাইরেক্ট দিতে পারে। পরের প্রশ্ন আছে দেখো, বিশ্বের একটি উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি ভারতের বৈদেশিক নীতিতে কিভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণ সহ বিবৃত করো। এটা 2021 সালের প্রশ্ন। তারপরে দেখো পরের একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কেটে দেওয়া আছে, অর্থাৎ 2021-এর একটা প্রশ্ন 2023-এ রিপিট হয়েছে। এই কারণেই তোমাদের আমি বারবার বলছি যে 2022-এ যে দুটো প্রশ্ন আছে সেই দুটোর মধ্যে একটা রিপিট হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে যেটা রিপিট হতে পারে বলে আমার মনে হচ্ছে, দুটোই তো করবে, তবে এটা রিপিট হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন,
ভারতের বৈদেশিক নীতিতে উত্তর উপনিবেশীয় রাষ্ট্র থেকে বিশ্বের উল্লেখযোগ্য শক্তি হিসাবে ভারতের উপস্থিতি কিভাবে বিবর্তিত হয়েছে তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে একবিংশ শতাব্দীতে ভারত মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করো। এবার এক্সট্রা কিছু প্রশ্ন এখানে আমি দুটো দিয়ে রেখেছি, তোমাদের যাদের প্রয়োজন আছে একটু দেখে নিতে পারো, আর যারা পারবে আর কি করতে। তবে মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনার পটভূমিতে ভারতের সঙ্গে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে একবিংশ শতাব্দীর বহুকেন্দ্রিক বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। দেখো এখানে এই প্রথম দুটো হচ্ছে 2022 সালের প্রশ্ন, আর দেখো এখানে 2020-র একটা প্রশ্ন 2022-এ রিপিট হয়েছে। তারপরে দেখো এখানে দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট আছে দক্ষিণ এশিয়াতে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধির সম্ভাবনা পটভূমিতে ভারত বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে পরিবেশ সংরক্ষণ প্রশ্নে ভারতের নীতি ও কর্মসূচি আলোচনা করো। এখানেও 21-এর প্রশ্ন একটা 23-এ রিপিট হয়েছে, এই কারণেই তোমাদের আমি 22-এর প্রশ্নটা এত ভালো করে করতে বলছি। এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে দুটো, যাদের প্রয়োজন বলে মনে হবে অর্থাৎ পড়তে পারবে তোমরা একটু দেখতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো প্রথম প্রশ্ন ভারতের বৈদেশিক নীতির কয়েকটি স্থায়ী বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারত ও চীনের সীমান্ত সমস্যার ভারতীয় অবস্থানের গুরুত্বপূর্ণ দিকগুলি চিহ্নিত করো। দেখো 2020-র একটা প্রশ্ন 22-এ রিপিট হয়েছে। তারপরের প্রশ্ন দেখো এখানে একটা প্রশ্ন কেটে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা দেখো 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছে। তারপরে দেখো গণপ্রজাতন্ত্রী চীনের সম্প্রসারণ নীতির বিরুদ্ধে ভারতের বর্তমান অবস্থান আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো রুবল বাণিজ্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে 10 নম্বরের। তারপরে দেখো মডিউল 2-এ দেখো প্রথম প্রশ্ন দক্ষিণ এশিয়ার উন্নয়নে ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কৌশল নির্দেশ করো। এটা 2020-র প্রশ্ন 2022-এ রিপিট এসছে। পরের প্রশ্ন আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ভারতের বাণিজ্য নীতি মূল্যায়ন করো। এটাও 2022 সালের প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, তারপরে একটা প্রশ্ন দেখো 2021-এর প্রশ্ন 2023-এ রিপিট হচ্ছে। পরের প্রশ্ন দেখো কি আছে, সমকালীন বিশ্ব রাজনীতিতে G20-র সদস্যরূপে ভারতের ভূমিকা আলোচনা করো। আর পরের প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির ওপর একটি টিকা লেখো। বিশ্ব পরিবেশ সম্পর্কে ভারতের নীতির ওপর একটি টিকা। এই হচ্ছে তোমাদের ডিএসসি B1 পেপারের টোটাল সাজেশন। এবার ডিএসসি B2 পেপারের সাজেশনটা দেখো। এবারে তোমরা ডিএসসি B2 পেপারটা দেখো। ডিএসসি B2 পেপারে কি আছে দেখো, 15 নম্বরে প্রথমে দেখো যে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন পরিকল্পনায় ভারত রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো ভারতে কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন পরিকল্পনার কৌশল কি আর স্বাধীনতার অব্যাহতির পর শিল্প উন্নয়নের কৌশল বর্ণনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো ভারতের মিশ্র অর্থনীতির সাফল্য মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো সংক্ষেপে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। পরের প্রশ্ন আছে দেখো অর্থনৈতিক সংস্কার বলতে কি বোঝায় আর ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে কিন্তু কোনো প্রশ্ন দেখো রিপিট হচ্ছে না, অর্থাৎ এখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পড়ে যাওয়া দরকার, কারণ এই পেপারটা থেকে দেখতে পাচ্ছ এই মডিউল 1 থেকে কোনো প্রশ্নই কিন্তু রিপিট আসছে না। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা করে যাও, অবশ্যই তোমরা এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়েই যাবে। এবার মডিউল 2টা দেখো। মডিউল 2 দেখো ভারতে অসংগঠিত শ্রমিকদের সমস্যাগুলি আলোচনা করো। এগুলি কি সামাজিক সচলতার পথে বাধা আলোচনা করো। তারপরে কি বলা হচ্ছে দেখো ভারতের নারীর অধিকার আন্দোলনের ভূমিকা বিচার করো। নেক্সট আছে কিভাবে তুমি সামাজিক বঞ্চনা তত্ত্বের সঙ্গে ভারতের সামাজিক আন্দোলনের উন্মেষের যোগসূত্র রচনা করবে। পরের প্রশ্ন আছে দেখো ভারতের নাগরিক অধিকার আন্দোলনের প্রেক্ষিত ও সাফল্য বর্ণনা করো। পরের প্রশ্ন আছে ভারতের নারীবাদী আন্দোলনের ওপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো।
এখানে দেখো শেষে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ 20 সালের প্রশ্ন 23-এ গিয়ে রিপিট হয়েছে। এই কারণে বলছি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এখানে করবে, কারণ এখানে যদি কোনো প্রশ্ন ছেড়ে দাও তাহলে সেটা একটা রিস্ক হয়ে যাবে। কারণ এখানে দেখছো প্রিভিয়াস ইয়ার্সে 2022 থেকে যে 2024-এ রিপিট আসবে, হুবহু রিপিট আসবে এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই। কারণ তাহলে দেখতে পেতে তাহলে 21-এর প্রশ্ন তাহলে তোমার 23-এ রিপিট হতো, 20-র প্রশ্ন 22-এ রিপিট হতো, এরকম কিন্তু হচ্ছে না। তাই এই পেপারটা একটু সাবধানে তোমাদের পড়াশোনা করতে হবে। আর প্রথমেই বলেছি লেখার একটা অভ্যাস করতে হবে, অর্থাৎ লিখে আসতে হবে। যা প্রশ্ন দেবে সেই সম্পর্কে যতটুকু জানো লিখে আসবে, তাহলেই দেখবে এই পেপারে ভালো নম্বরটা আসবে। তারপরে দেখো এবার 10 নম্বরের প্রশ্ন দেখো। 10 নম্বরের প্রথম প্রশ্ন আছে কি দেখো, 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতের বিশ্বায়ন উত্তর যুগের শিল্প উন্নয়নের কৌশল সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন আছে ভারতের ভূমি সংস্কারের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, স্বাধীনোত্তর ভারতের উন্নয়ন পরিকল্পনার ওপর একটি টিকা লেখো। তারপরে আছে দেখো পরের প্রশ্ন আছে জওহরলাল নেহরুর প্রস্তাবিত সমাজতান্ত্রিক ধাঁচের সমাজের ওপর একটি টিকা। নেক্সট আছে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়। আর এখানে দেখো 21-এর প্রশ্ন একটা 23-এ 10 নম্বরে রিপিট এসেছে। তারপরে মডিউল 2 দেখো, মডিউল 2-এ সম্পদের দেখো উদ্যোজন ধারণার বিভিন্ন বিষয়গুলি কি কি, তার সঙ্গেই আছে ভারতের সর্বব্যাপী বিকাশের লক্ষ্যের সঙ্গে তুমি কিভাবে এই ধারণা যুক্ত করবে। পরের প্রশ্ন আছে বিশ্বায়ন উত্তর যুগের নয়া মধ্যবিত্ত সমাজের আবির্ভাব ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন দেখো উদ্যোজন কি আর লাইসেন্স প্রথা রদ কিভাবে ভারতের অভ্যন্তরীণ সম্পদ উপযোজন ব্যবস্থায় প্রভাব তৈরি করেছে তা ব্যাখ্যা করো। তারপরে আছে ভারতের অনগ্রসর জাতির আন্দোলনের ওপর একটি টিকা লেখো। নেক্সট আছে এক নতুন ধরনের সামাজিক আন্দোলন হিসাবে চিপকো আন্দোলনের ওপর একটি টিকা। তারপরে আছে ভারতের আদিবাসী আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। আর তোমাদের B2 পেপার যাদের আছে অনেকটাই বেশি পড়াশোনা করতে হবে, তোমরা বুঝতে পারছো, কারণ এখানে কিন্তু রিপিট আসছে না, বেশি প্রশ্ন রিপিট আসছে না।